ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। প্লিজ, প্লিজ, প্লিজ যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সীমা, তুমি আমার রুমে কি করো? আর তুমি এভাবে আমার কাছে আসছো কেন? আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাই। তুমি কি পাগল হয়েছো নাকি? বের হও আমার রুম থেকে। তা না হলে কিন্তু তোমার বড় আপুকে বলতে বাধ্য হব। ঠিক তখনই সীমা আমার শরীরের উপরে এসে পড়ল আর চিল্লাচিল্লি শুরু করলো। চিল্লাচিল্লি করো না, আমি তোমার প্রস্তাবে রাজি। তোর মতো চাকরের সাথে কে শারীরিক সম্পর্ক করবে? তোকে তো তাড়ানোর জন্য আমি, মা, ভাইয়া এসব প্ল্যান করেছি। আরো জোরে জোরে চিল্লাচিল্লি শুরু করলো। আমি বারবার সীমাকে ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু ছাড়াতে পারছি না। তখনই দরজা ভেঙে সীমার মা, ভাই, বোন ও সেতু ঘরে ঢুকলো। ঢোকার পরপরই সীমা গিয়ে সেতুকে বলল, আমাকে ঘরে রেখে এনে আমার ইজ্জত লুটার চেষ্টা করতেছে আর বলতেছে তোরা মা ভাই এই বাড়ি থেকে চলে যা, তাহলে তোর ইজ্জত নিব না। তোদের কারণে সেতু আমার থেকে দূরে সরে যাচ্ছে। আমার আগেই সন্দেহ হয়েছিল এই ছেলেকে। চল আমরা চলেই যাব। সেতু আমাকে গালে থাপ্পড় মেরে বলল, ছি শুভ, আমি এটা ভাবতেই পারিনি তুমি এই কাজটি করতে পারলে। আর সীমা, তুই কোনো রকম ভুল করিসনি। তুই কেন চলে যাবি? যে তোর সাথে ভুল করেছে সেই এই বাসা থেকে চলে যাবে। এটা বলে সেতু চলে গেল। আমি কোনো রকম ভুল করিনি, কিন্তু তাও আমাকে ভুল বুঝলো সেতু। যার জন্য এত কিছু করলাম সেই কিনা আজ আমাকে বিশ্বাস করতে পারলো না। যদি কপালে সুখ না থাকে তাহলে সুখ আসবে কিভাবে? বন্ধু, চল চলে যাই। আমাদের এত বড় বাড়িতে মানাচ্ছে না। আমরা পথের মানুষ, চল আবার ওই পথেই চলে যাই। ওইখানে আমাদের ভালো মানাবে রে। হয়তো আপনারা কিছুই বুঝতে পারছেন না। আসুন বুঝিয়ে দেই। একেবারে প্রথম থেকে বলছি। আমি মোহাম্মদ ফররুক আহমেদ শুভ, আর নায়িকা সেতু। আর আমার একটা ছোটবেলার বন্ধু আছে, রিফাত। আমার বয়স যখন 16 বছর, তখন থেকে আমি আর রিফাত বন্ধু। আমরা টুকাইয়ের কাজ করি। একদিন কাগজ করতেছিলাম, তখন দেখি আমার সমবয়সী একটা মেয়ে রাস্তায় কান্না করতেছে। আমি রিফাতকে বললাম, চল তো দেখি মেয়েটা কান্না করে কেন। মানুষের কান্নার কথা জেনে তুই কি করবি? নিজেরাই কান্না করে কাল পাই না। আরে, মেয়েটা অনেক মায়াবী, দেখেই ভালো লাগছে। চল যাই। ওকে টেনেই নিয়ে গেলাম। মেয়েটাকে বললাম, কি হয়েছে, কান্না করছো কেন? আমি কালকে থেকে কিছুই খাইনি, আমাকে একটু খাবার কিনে দিবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা চলো তোমাকে খাবার কিনে দেই। পরে খাবার কিনে দিলাম। খাবার খাওয়া শেষ হলে আমি বললাম, তুমি থাকো কই? আমার থাকার জায়গা নেই। ও আচ্ছা, তোমার নাম কি? সেতু আমার নাম। আচ্ছা চলো, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। রিফাত আমাকে সাইডে এনে বলল, কি বলছিস? নিজেদেরই তো থাকার ভালো জায়গা নেই, আর তুই? আরে, মেয়েটাকে অনেক ভালো লাগছে, তুই চুপ থাক। পরে সেতু আমাদের সাথে আসলো, আমরা তাকে নিয়ে আসলাম। আমরা যেখানে থাকি, মেয়েটা বলল, তোমরা এখানে থাকো? হুম। আচ্ছা, তোমার বাবা নাই, তাদের কি হয়েছে? আর তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে তুমি ভালো পরিবারের মেয়ে। আমার সবকিছু থেকেও কেউ নেই। আমার মা মারা যায়, আর পরে বাবা একটা বিয়ে করে। আমার সৎ মায়ের 2টা সন্তান ছিল। ওই মা আমাকে দেখতেই পারতো না, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো, আর আমাকে ভালোভাবে খেতেও দিত না। আমি বলেছিলাম বাবাকে সবকিছু বলে দিব। সেদিন আমি বলার আগেই মা এসে বাবাকে বলে, আমি নাকি তার ছেলে মেয়েদের মারি, আর তাকেও নাকি অনেক কিছু বলি, তাকে বাড়ি থেকে চলে যেতে বলি। এসব বললে বাবা আমাকে অনেক বকে। পরের দিন যখন আমি খেতে যাই তখন আমাকে অনেক মারে। আমি বাইরে বসে থাকি বাবাকে বলবো বলে, আর সৎমা আমাকে তাড়ানোর জন্য নিজের মাথা নিজেই ফাটায় আর বাবাকে বলে আমি ফাটিয়েছি। আর তখন বাবা আমাকে অনেক মারে আমার কথা না শুনে, আর আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আর এখন তোমার এখানে আমার কথা তো শুনলেই, এখন তোমার কথা কিছু বলো। তোমার বাবা মা নেই? ছোটবেলা থেকে মানুষের লাত্থি ঘুষি খেয়ে বড় হয়েছি, আমার মা বাবাকে দেখিনি। আরও অনেক কাহিনী। এক সময় এই জায়গাটা একজনের কাছে থেকে চেয়ে নিয়ে দুজনে থাকি। আর আমরা এই শহরের টোকাই। হুম। আর আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবা তো? আমিও কাজ করব। আচ্ছা, কারো বাড়িতে যদি কাজের মেয়ে নেই তাহলে তোমার কথা বলবো।
আচ্ছা তুমি থাকো, আমরা আরেকটু কাজ করি, তুমি থাকো। আর রাতে আসার সময় খাবার নিয়ে আসবো। আমি আর রিফাত আবার গেলাম আমাদের কাজে। রাতে ফেরার সময় খাবার নিয়ে আসলাম। ঘরে এসে দেখি সেতু পেপার পড়তেছে। আমি তা দেখে জিজ্ঞেস করলাম, তুমি পড়তে পারো? আমি পড়াশোনায় অনেক ভালো। আমার একটা বড় আশা ছিল, আমি বড় হয়ে ডাক্তার হব। স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। আরে তুমি পড়ালেখা করো, আমি তোমার খরচ চালাবো। যত টাকা লাগবে সব টাকা আমি দিব। আমিও কাজ করব। আরে একসাথে দুই কাজ করা যায় না। তুমি পড়বে, আমি কাজ করব। আর আমার বন্ধু রিফাত শুধু এতিমের মতো আমাদের কথা শোনে। সে তো স্কুলে ভর্তি হলো, এখন আর বাইরের খাবার খাই না, এখন প্রতিদিন সেতুই রান্না করে। এভাবে ভালোই চলছে আমাদের দিনকাল। এভাবে কয়েকটা বছর কেটে গেল। কিছু টাকা জমিয়েছিলাম, সে টাকা দিয়ে একটা অটো কিনে চালানো শুরু করি। আর সেতু লেখাপড়া করেও এখন ইন্টারে পড়ে, সামনে নাকি অনেক বড় একটা পরীক্ষা আছে, তাই সেতু বেশি বেশি পড়ে। একটা সময় সেতুর পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষে সেতু বলতেছে, আমি ডাক্তারি করব না, ডাক্তারি করতে অনেক টাকা লাগবে। টাকার জন্য তো আমি আছি, তোমাকে ভাবতে হবে না। আরে মিনিমাম 2 লাখ টাকা লাগবেই। এত টাকা তুমি কই পাবা বলো? সেটা তোমার চিন্তা করতে হবে না। আমি আছি কিসের জন্য? আমি তো আছি তোমার চাহিদা পূরণের জন্য। ঠিক আছে বসো, আর রিফাতকে ডাক দাও, একসাথে খাবে। রিফাতকে ডাক দিয়ে খেতে বসলাম। খাবার খেয়ে আমি রিফাত শুয়ে আছে। আমার একটা টেনশন, এত টাকা পাবো কোথায়? কিরে, কি চিন্তা করছিস? কিছু না রে, তুই ঘুমা। ভালোই কাটলো দিনগুলো। সেতুর রেজাল্ট বের হলো, অনেক ভালো রেজাল্ট করেছে। আমি তো আর অত কিছু বুঝি না। সেতু রেজাল্টের পর আমাকে জড়িয়ে ধরে বলল, শুভ চলো না বিয়ে করে ফেলি, বিয়ের পর না হয় পড়বো। এসব কি বলছো সেতু? তোমার আমার বিয়ে হলে তোমার লেখাপড়ার হবে না? তোমার লক্ষ্য পূরণ করো, তারপর না হয় ওসব ভাবা যাবে। সেতু তেমন কিছু বলল না, শুধু বলল, আমার লক্ষ্য পূরণ করতে হবে। সেতু সরকারি কলেজে পরীক্ষা দিবে, সেই সব বাবদ টাকা লাগবে 25,000-এর মতো। আমি টেনশনে পড়ে গেলাম, এত টাকা কই পাবো? রিফাতের কাছ থেকে নিলেও তো এত টাকা হবে না। তাই ভাবলাম ওর জন্য আমি সবকিছু করতে পারি। তাই আমার একটা কিডনি ওকে দিয়ে দিব। আর একটা কিডনি দিলে তো মানুষ মরে না, আমি না হয় একটা কিডনি নিয়েই বেঁচে থাকবো। তাই আর কোনো বুদ্ধি না করে হাসপাতালে গেলাম আমার একটা কিডনি বিক্রি করতে। বিক্রি করার জন্য টাকা চাইলাম 3 লক্ষ। ডাক্তারও রাজি হলো। টাকা নিয়ে আসলাম। হাসপাতাল থেকে ফেরার পরে একটু অসুস্থ হই। সে তো অনেক সেবা করেছে আমার। শরীর সুস্থ হলে আবার কাজে লেগে পড়লাম। কিডনি বিক্রির কথা সে তো জানে না, রিফাতও জানে না। সে তো সরকারি কলেজে ভর্তি হয়েছে। তখন সেখানে যত টাকা লাগে আমি সেতুকে দিয়ে দেই। সেতু আমাকে বলেছিল, এত টাকা কই পাই? আমি বলেছিলাম, কোথায় পাই সেটা জেনে তুমি কি করবা? তোমার যে কাজ, সেই কাজটাই তুমি মনোযোগ দিয়ে করো। টাকা দিয়ে ভালো করে বাড়ি করেছি, এখন সুন্দর দেখা যায়, যদিও টিনের সবকিছু। সময়ের পর সময় যেতে লাগলো। সেতু লেখাপড়া শেষ। কিছুদিন পর সেতু অনেক বড় ডাক্তার হবে। পরীক্ষায় সেতু প্রথম হয়েছে, এটা দিয়ে ছবি বের হয়েছে। অনেক ভালো লাগলো। ফটোয়ের ভিতর সেতুকে আরো সুন্দরী লাগছে বেশি। সেতু বড় ডাক্তার হয়ে গেল। সেতুও অনেক রোগী দেখে। আমরা এখন 2 তলা বিশিষ্ট বাড়িতে থাকি। সেতু বাড়িটা কিনেছে। সেতু একদিন রোগী দেখতেছে, হঠাৎ করে একটা লোককে দেখে চমকে ওঠে। লোকটি ছিল সেতুর বাবা। সেতুর বাবার করুণ অবস্থা, এটা দেখে সেতু তার বাবার কষ্ট দেখে চোখ দিয়ে পানি চলে আসে। আর সেতু বাবা বলে ডাক দেয়। আর তখন সেতুর বাবা বলল, ম্যাডাম, আপনি কাকে বাবা ডাকছো? আমি তোমার সেই হারিয়ে যাওয়া মেয়ে সেতু। সেতুর বাবার নাম রফিক। তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে, আমার মাফ করে দে মা। আমি তোকে অনেক খুঁজেছি, কিন্তু তোদের পাইনি মা। আমাকে মাফ করে দে মা, আমি তখন তোকে বুঝতে পারিনি। ঠিক আছে বাবা। আর এরা কারা? সেতুর সৎ ভাই ও বোনের দিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। সেতুর বোন সীমা, ভাই সোহেল। এরা তোর ভাই বোন? সেতু তাদের সাথে কথা বলল। সেতু তার বাবার চিকিৎসা করানোর দায়িত্ব নিল আর বলল, তোমরা এখন আমার সাথে থাকবে। পরে সেতু রফিক ও সেতুর ভাই বোনের সাথে তাদের বাড়িতে যায়। বাড়িতে গেলে সেতুর মাও সেতুর কাছে মাপ চায়, ভুল স্বীকার করে। সেতু সবাইকে এই বাড়িতে নিয়ে আসে আর আমার আর রিফাতের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর সেতু আমাদের কথা বলে। সেতু যখন বাড়ি ছেড়ে দেয় তখন থেকে এরা বড় করে, সবাই যার যার রুম দেখিয়ে দেয়। বাড়ির সব কাজে দেখাশোনা আমি আর রিফাত করি। এইভাবে ভালোই গেল দিনগুলো। কিন্তু তারপর থেকে সেতুর আম্মু, ভাই বোন আমাকে আর রিফাতকে দেখতেই পারে না। একদিন খাইতে বসছি, তখন সেতুর ভাই সোহেল বলল, মা, আমি বাড়ির চাকর বাকরের সাথে এক জায়গায় বসে খেতে পারবো না, আমার খাবার ঘরে দিয়ে আসিও। বাবা, এইরকম করে বলিস না, চাকর বাকরের অনেক সম্মান এই ঘরে। আমার খাবার ঘরে দিয়ে আসো।
পরে ওরা চলে গেল। আমি আর রিফাত শুনেও না শোনার ভান করে খেয়ে ঘরে গেলাম। সেতু রাতে বাড়ি ফিরলে আমি সেতুর সাথে কথা বললাম। কথা বলে ঘরে আসলাম। সেতু খাইতে বসছে। তখন সেতুর ভাই সোহেল সেতুর মাকে বলে, মা, আমার অনেক ক্ষুধা লাগছে। আগে খেয়ে নিতি। কিন্তু কিন্তু কি আবার? কিছু না মা, তুমি কত পরিশ্রম করে এসেছো, তুমি খাও, পরে ওকে খাবার দিয়ে দিব। কি হয়েছে বলো? শুভ আমাকে খাবার দিতে না করেছে। কাজ করি না, তাই শুভ বলছে আগে কাজ করতে হবে, তারপর খাবার খেতে হবে। আর বাড়ির সব কাজের লোক ও তাড়িয়ে দিয়েছে। তখনই সেতুর বোন সীমা রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল, হ্যাঁ আপু, আমাকে রান্না করতে পাঠাইছে, এখন পর্যন্ত না খাইয়ে রাখছে। এসব শুনে সেতুর রাগ উঠল। মানবতার খাতিরে কিছু বলল না। রাগ আমার উপর থেকেই গেল। আমি উপরের বারান্দা থেকে সবকিছু শুনলাম। আমি এখন যদি সত্যি কথাগুলো বলতে চাই তাহলে উল্টা আরও আমি বকা শুনবো। আর সেতুই আমার কথাগুলো বিশ্বাস করবে না। প্রতিদিনই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। রিফাত উত্তর দিতে চাই, কিন্তু আমি কিছু বলতে মানা করি। হঠাৎ করে একদিন সেতুর বোন আমার রুমে আসে। সীমা এসে কি করে তা তো আপনারা জানতেই পারছেন প্রথম পর্বে। সেতুর বাসা থেকে বের হয়ে আসলাম। গেটে এসে মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বললাম, কতগুলো দিন একসাথে থাকলাম, তোর শরীরের প্রতি কোনোদিন লোভ করিনি, আর আজকে সেই অপরাধে আমাকে ভুল বুঝলি। যাই হোক, আমরা আমাদের আগের বাড়িতে চলে আসলাম। অনেক কষ্ট হচ্ছে। তখন রিফাত বলল, বন্ধু, মন খারাপ, অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি কোনো কথা বললাম না। রিফাত একটা গান গাওয়া শুরু করলো আমার মনটা ভালো করার জন্য। আমি জানি ওরও মন খারাপ, কিন্তু ও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। আমার কষ্ট হচ্ছে কারণ আমি যে তাকে ভালোবেসেছিলাম। ওর গান শুনে হাসি না আসলেও রিফাতকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু হাসলাম আর বললাম, বন্ধু, নয়া জীবনে পা রাখলাম। অতীতে কিচ্ছু নেই আমাদের। বন্ধু। আবার আগের কাজটাই শুরু করলাম। এদিকে সেতুর বাবা সেতুকে বলল, দেখ মা, তুই এখন ভালো বুঝিস, তুই কোনো কিছু বলার অধিকারটাও আমি হারিয়ে ফেলেছি। তুই ওদের বাড়ি থেকে বের করে দিয়ে অনেক বড় ভুল করলি। তোরা একসাথে এতদিন ছিলি, শুভ আর রিফাত তোর সাথে ছিল। চাইলে তোকে শুভ তোর সাথে অনেক কিছুই করতে পারতো, কিন্তু ওরকম কিছুই করেনি। তোকে বেশি কিছু বলবো না, কারণ তোর বোঝার যথেষ্ট বয়স হয়েছে। সে তো ওর বাবার কথা একটু গুরুত্ব দিল না। এদিকে আমার আর রিফাতের একটু খাওয়ার কষ্ট হচ্ছে। আমার জন্য রিক্সা চালানো একটু কষ্টকর হয়ে গেছে। আপনার জানেন তো, আমার একটা কিডনি নেই। ডাক্তারের কাছে গিয়েছিলাম, পরিশ্রম করতে মানা করে দিছে। আমার মুখ থেকে হাসি চলে গেছে। সেতুকে অনেক ভালোবাসতাম, তাই তো বলতে অনেক কষ্ট হচ্ছে। 7 দিন কেটে গেল। তখন রিফাত বলতেছে, রান্না বান্না অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? হুম। একটা কথা বলি, কিভাবে যে বলি। আরে বলে ফেলো তো। আমি একটা মেয়েকে ভালোবাসি, আর মেয়েটাকেও আমাকে ভালোবাসে। শালা প্রেম করলি আর জানাইলি না। আমি রাগ করলাম। বন্ধু, রাগ করস কেন? আমি চাইতেছি। কি চাইতেছস? আমাদের বাড়িতে তো রান্নার মানুষ নাই, তাই ভাবছিলাম যদি তাকে নিয়ে আসি। আরে পাগল, এই কথা? তো কবে বিয়ে করতে চাস? তুই বললে আজকেই। রাহা নেই যাতা, বহুত তেজ রাহিয়ে। রিফাত শরম পেয়ে চলে গেল। রিফাতের যে মেয়েটি পছন্দ তার নাম হলো আফরিন। রিফাত আর আফরিনের বিয়েটা হয়ে গেল। আফরিন গার্মেন্টসে কাজ করে। রিফাত আর আফরিনের বিয়ে, আমার তো কিছু গিফট দিতেই হবে। আমি রিফাতকে বললাম, বন্ধু, এই নে 20,000 টাকা হাতে দিলাম। রিফাত বলল, এত টাকা কই পাইলি তুই? আর টাকা আমাকে দিচ্ছিস কেন? আমার কাছে ছিল, আর তোর কাছে থেকে অনেক টাকা নিয়েছি। নতুন বিয়ে করলি, কিছুদিন ঘোরাঘুরি করবি, টাকা লাগবে, আর এটা তোকে দিলাম, তোর যেন পরে কোনো সমস্যা না হয়। রিফাত নিতে না করলো, তাও আমি জোর করেই দিলাম। ওরা বাসর করবে, আর আমি বাসর ঘরে গিয়ে শুয়ে আছি। অন্যদিকে সেতুর মা বলতেছে, বয়স তো অনেক হলো, একটা বিয়ে কর, নাতিদের মুখ দেখি। সেতু বিয়ের কথা শুনে পুরনো কথা মনে পড়ে গেল। সেতু আমাকে বলেছিল, তখন আমি বলেছিলাম, আগে তুমি লক্ষ্যে পৌঁছাও, তারপর ওসব ভাবা যাবে। সেতু ভুল করলে আমি তাকে বকতাম। সেতু বলেছে, আমি অনেক বড় হয়েছি, আর কত শাসন করবে আমায়। তখন আমি সেতুকে বলেছিলাম, তোমার লক্ষ্য যতদিন না পৌঁছাবে ততদিন তোমাকে শাসন করব, আর তোমার স্বপ্ন যেদিন থেকে পূরণ হবে সেদিনের পর থেকে আর তোমাকে শাসন করব না। এসব ভাবতেছে সেতু। হঠাৎ করেই সেতুর আম্মা ধাক্কা মারে।
আর বলে, কি হলো মা? কিছু না, তোমরা পাত্র দেখো। পাত্র তো দেখাই আছে, ছেলেটা তোর মতোই ডাক্তার। মা এখন ভালো লাগছে না, পরে কথা বলবো। রিফাত আর আফরিনকে আমি জোর করে ঘুরতে পাঠালাম। আমি একাই থাকি। ওরা ঘুরতে গেছে 2 দিন হলো। সেতু আর ওই ছেলেটির বিয়ে ঠিক হয়েছে। অতি শীঘ্রই বিয়ে হবে সেতু আর ওই ছেলেটার। একদিন রিক্সা চালাচ্ছি, দেখি সেতু আর একটা ছেলে একসাথে দাঁড়িয়ে থেকে গল্প করছে। মনে হলো রিক্সা খুঁজছে। আমি মুখটা গামছা দিয়ে ঢেকে গেলাম আর বললাম, আপা কই যাবেন? এই তো সামনেই। সেতু আর ছেলেটা রিক্সাতে উঠলো। ছেলেটা সেতুকে হাত ধরার চেষ্টা করলো। সেতু বলল, না, আগে বিয়েটা হোক, তারপর দেখা যাবে। বিয়ের কথা শুনে মনে হইল সুইসাইড করি। কষ্টটা নিতে পারছিলাম না। সেতুকে তাড়াতাড়ি নামিয়ে দিয়ে বাড়ির দিকে চলে আসি। এসে শুয়ে থেকে কান্না করি। অতিরিক্ত কান্না করার কারণে জ্বর চলে আসে। কোনো রকম উঠে গিয়ে ওষুধ নিয়ে আসি আর বাইরে থেকে কিছু শুকনো খাবার নিয়ে আসি। অনেক জ্বর উঠেছে, যার কারণে রান্না করার শক্তি নেই। 2 দিন চলে গেল, তাও জ্বর ছাড়ে না। জ্বর ক্রমেই বেড়ে চলছে। হঠাৎ করেই বাইরে থেকে কারো ডাক শুনলাম। দেখি রিফাত ডাকতেছে আর বলতেছে, এই নে বন্ধু, দেখ তোর জন্য কি নিয়ে আসছি। আমি মুখ দিয়ে কথা বলছি কিন্তু কোনো রকম শব্দ হচ্ছে না। রিফাত ঘরে গেল আর আমার শরীরে হাত দিয়ে দেখে জ্বরে অবস্থা খারাপ। কি রে, তোর এই অবস্থা কেন? আমাকে ফোন দিতি, আমি চলে আসতাম। আমার অবস্থা খুব খারাপ, বেহুশের মতো। তখন রিফাত কোলে করে নিয়ে রিক্সাতে বসায় আর হাসপাতালে নিয়ে যায়। যে হাসপাতালে নিয়ে যায় ওই হাসপাতালের ডাক্তার হলো সেতু। একটা ডাক্তার আছে যে আমাকে ভালো করে চিনে, ভালো সম্পর্ক আমার সাথে। সে আমাকে দেখেই বলে, আরে এনার কি হয়েছে? জানি না, ডাক্তার একটু দেখেন না কি হয়েছে। কান্না করতেছে আর বলতেছে, আচ্ছা সমস্যা নাই, আমি দেখতাছি। আমাকে চিকিৎসা দেওয়া হয়। আর 2 দিন পর আমি মোটামুটি সুস্থ হয়ে দেখি রিফাত বসে আছে। আমার অবস্থা কঙ্কালের মতো হয়ে গেছে, চোখের নিচ দিয়ে কালো দাগ হয়ে গেছে। তখন ডাক্তার এসে বলে, শুভ কেমন আছো এখন? মোটামুটি। শুভ, তোমার কিডনি লাগাতে হবে 7 দিনের ভিতর, তা না হলে তোমার এই কিডনিও ড্যামেজ হয়ে যাবে, তখন আর বাঁচাতে পারবো না। কিডনি মানে? তোর কিডনি কি করছিস? পরে বলবো। ডাক্তার সাহেব যান আপনি। কিডনি কি করছিস তুই? আমি বলতে যাব তখনই আফরিন খাবার নিয়ে আসছে। এই নেন ভাইয়া, খাবারটা খেয়ে নেন। খাবার সামনে দিতেই খাবার হাত দিয়ে তোলার চেষ্টা করলাম, কিন্তু অক্ষম হলাম। তোর তুলতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। হাই রে আদর বন্ধুর প্রতি, আমাকে তো ভালোবেসে কোনোদিন খাওয়াই দিলে না। আমি রিফাত একটু মৃদু হাসলাম। সেতু সেদিন হাসপাতালে দিয়ে যাচ্ছি আর আমাদের জোরে জোরে কথা বলা আর হাসাহাসি দেখে জানালা দিয়ে তাকায় আর দেখতে পাই রিফাত আমাকে খাওয়াই দিচ্ছে। আমার শরীরের দিকে তাকিয়ে দেখে শুধু হাড্ডিগুলো আছে, অবস্থা খুব খারাপ। এটা দেখে সেতু অনেকটাই অবাক হয়ে যায়। সেতু কাছে এসে কথা বলবে কিন্তু তার মন বাধা দিচ্ছে, তাই সে ডাক্তারের কাছে যায় আর বলে, ডক্টর আঙ্কেল, এত নাম্বার রোগীর কি হয়েছে? বলিও না, আমার ছেলেটার জীবনে শুধু কষ্টই। ওকে আমি ছোট থেকেই চিনি, অনেক ভালো ছেলে, কিন্তু ছেলেটা কখনো সুখের মুখ দেখেনি। কেন আঙ্কেল, কি এমন হয়েছে? ছেলেটা একদিন আমার হাসপাতালে আসে আর বলে, আঙ্কেল আমার একটা কিডনি বিক্রি করব। কেন বাবা, কিডনি বিক্রি করে কি করবা? আর এত টাকা কি করবা? আঙ্কেল আসলে আমি একটা মেয়েকে ভালোবাসি আর তার স্বপ্ন হলো ডাক্তার হওয়া। আর ডাক্তারি পড়তে তো অনেক টাকা লাগে, তাই টাকার দরকার। বুঝলাম, কিন্তু তুমি যদি তোমারটা আবার প্রতিস্থাপন করতে হবে 5-7 বছরের ভিতরে, তা না হলে অন্যটাও ড্যামেজ হবে। আঙ্কেল এত সময় লাগবে না, আমার হবু বউ ডাক্তার হলে আমরা বিয়ে করব আর বিয়ের পর বলবো ওই লাগিয়ে দিবে। বাস্তবতা। আজকে চেক আপ করলাম সেই ছেলেটাকে, সে যদি 7 দিনের ভিতর কিডনি প্রতিস্থাপন না করে তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। ছেলেটিকে বললাম, কিন্তু মনে হয় কিডনি প্রতিস্থাপন করতে পারবে না।
এর জন্য অনেক টাকা লাগবে, কিন্তু পাবে কই? সেতুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তখনই রিফাত ডাক্তারকে ডাকতে চায়, আর আমার কথা বলে ডাকতেছে। তুমি যাও, আমি আসছি। তুমি যাবে আমার সাথে? সেতু কান্না জড়িত কণ্ঠে বলল। না আঙ্কেল, আপনি যান। এরকম করে কথা বলছো কেন? সেতু কিছু না বলে চলে যায়, আর ডাক্তার কিছুই বুঝতে পারে না, আর আমার কাছেও আসেনি। ডাক্তার এসে আমাকে বলে, কি শুভ আমাকে ডাকলে বলে? আঙ্কেল, রিফাত তুই আর আফরিন একটু বাইরে যা তো। রিফাত যেতে চাইল না, আমি জোর করিয়ে পাঠিয়ে দিলাম। ওরা চলে গেলে ডাক্তারকে বললাম, আঙ্কেল আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না, তাই না? ওই রকম করে বলছো কেন? শুধু তোমার কিডনি প্রতিস্থাপন করতে হবে। আর তোমার শরীরের কি অবস্থা দেখছো? আমার কিডনি প্রতিস্থাপন করতে অনেক টাকা লাগবে, আর অত টাকা আমি পাবোই না। আমি মারা গেলে তো শুধু কিডনিটা নষ্ট হবে, তাই না? আর বাকি সব কিছুই তো ঠিক থাকবে, তাই না? তা তো ঠিক থাকবেই। এসব জিজ্ঞাসা করছো কেন? আঙ্কেল আমি মারা গেলে আমার কাছে থেকে যা কিছু নেওয়া যায় সব কিছুই আপনারা নিয়ে নেবেন, আর ওই জিনিসগুলোর পরিবর্তে কিছু টাকা আমার বন্ধুকে দিবেন। আমি আমার বন্ধুকে সব কিছু বলে রাখবো। সময় আসুক, দেখা যাবে। আর একটা ভালো কথা, তোমার হবু বউ যার জন্য তুমি কিডনি বিক্রি করলে, তার খবর কি? স্বপ্ন পূরণ হয়েছে, সে অনেক বড় ডাক্তার। তার নাম কি? তানজিমা আক্তার সেতু। সে তোমার কথা জানে না? আর সে কোথায়? আঙ্কেল, টাকা হলে গরিব মূর্খ ছেলেদের মনে রাখে কে? আঙ্কেল, মেয়েটিকে আন্দাজ করতে পারছে। আচ্ছা, রেস্ট নাও, তোমার অনেক কাজ আছে। পরে রিফাত ঘরে ঢুকে বলল। তোর কিডনি কি হয়েছে? পরে রিফাতকে বললাম সবকিছু। রিফাত কান্না করে দিল। সেতু বাড়িতে এসে নীরবে কান্না করছে। তখনই তার বাবা এসে একটা মোবাইল দিয়ে বলল, মা, তোর জন্য একটা রেকর্ডিং নিয়ে আসছি, একটু সময় করে শোনে। ঠিক আছে বাবা। যদিও সেতুর শোনার ইচ্ছা ছিল না, তবুও রেকর্ডিংটা চালু করে শুনতে লাগলো। কথাগুলো শুনে সেতু তো অবাক, কি করবে সে বুঝে উঠতেই পারছে না। রেকর্ডিংটা করেছিল সেতুর মা, বোন ও ভাই কিছু কথোপকথন। রেকর্ডিংয়ের কথাগুলো ছিল, দেখছো মা, আমার বুদ্ধিটা কত কাজের। আমি যদি বুদ্ধিটা বের না করতাম তাহলে শুভ আর ওই ছেলেটাকে বাড়ি থেকে তাড়ানো যেত না। আমার অভিনয়টা কিরকম ছিল? সেই ছিল মা। এতদিন দুইটা আপদ ঘাড়ে বসে খাইছে আপুর, এখন থেকে আমরাই বাড়ির সব। সেতুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর ভাবছে, যে আমার জন্য এত কিছু করলো, আর তাকেই আমি বাড়ি থেকে বের করে দিলাম। নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। আমাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে, সারাদিন শুয়ে থাকি, আর রিফাত পাগলের মতো টাকা খুঁজতেছে। 5 দিনের ভিতর 4 লাখ টাকা লাগবে। টাকা অনেকের কাছে ধার চাইছে, কিন্তু এত টাকা কে দিবে? সেতু কান্না করছে। তখন সেতুর বাবা সেতুকে এসে বলল, মারে, কান্না করে কোনো লাভ নেই। যা শুভর কাছে যা, আর শুভর কাছে তুই ভুল স্বীকার কর, ও তোকে মাফ করবেই। বাবা, তাই যাবো। আমি শুভকে ফিরিয়ে আনবই আমার কাছে। সেতু ঘরে থেকে বের হচ্ছে। তখন সেতুর মা বলল, মা, কই যাস? সেতু কিছু বলল না, শুধু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আবার চলা শুরু করলো। বাইরে এসে গাড়িটা নিয়ে রওনা দেই আমার বাড়ির দিকে। তখন দেখতে পাই রিফাত রিক্সা চালাইতেছে। রিফাতের কাছে গিয়ে বলে, রিফাত, তোমার সাথে কথা আছে। রিফাত কোনো রকম কথা না বলে চলা শুরু করলো। রিফাতের একটু রাগ বেশি, আগের থেকে সেতুর উপর রাগ উঠে আছে। সেতু যখনই রিফাতকে টাচ করবে তখনই রিফাত ঠাস করে চড় মারে সেতুর গালে। সেতু গালে হাত দেয়, আর রিফাত বলা শুরু করলো, ওই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, এমনিতে অনেক টেনশনে আছি, তারপরও আবার তোর মুখ দেখালি। তোর মুখ দেখে আমার বমি আসতেছে। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু শুভকে তো ভালো করতে হবে। চলো শুভর কাছে যাই, তুমি একটু বুঝিয়ে বলবা। তোর টাকা লাগবে না আমার, আমি আমার বন্ধুকে বাঁচাতে পারবো। শেষ পর্যন্ত টাকা জোগাড় না হলে নিজের কিডনি ওটাই লাগাবো, ওকে? পরে আবার ইনকাম করে আমার লাগাবো। রিফাত, তুমি আগে আমাকে মাফ করে দাও। আমি জানি আমার অনেক বড়
ভুল করেছি আমি। তুই আবার কিসের ভুল করছিস? আরে তুই অনেক লেখাপড়া করছিস, তুই একবার ভাবলি না তুই শুভ আমি যে একসাথে থেকেছি, তখন যদি চাইতো শুভ তোর থেকে দেহ ভাগ করতে পারতো, কিন্তু করেনি। কেন জানিস? তাহলে শুভ কেমনে তোর বোনকে জোর করে? সি সি সি, তোর ভিতর পড়ালেখার কোনো রকম গুণই নাই, বুঝলি? আমি তোমার পায়ে পড়ছি, তাও আর কিছু বইলো না। চলো যাই শুভর কাছে। রিফাত কোনো রকম ভাবেই রাজি হচ্ছে না। রিফাত যখন আবার চলে আসতে যাবে তখন সেতু বলল, তুমি আমাকে না নিয়ে গেলে আমি এক্ষুনি রাস্তার মাঝে দাঁড়িয়ে সুইসাইড করব। তখন রিফাত একটু ঠান্ডা হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, আগে শুভকে জিজ্ঞেস করো, তারপর। ওকে। রিফাত আর সেতু বাড়িতে আসে। আফরিন আমাকে খাওয়াই দিতেছে। মেয়েটা অনেক ভালো, সব সময় নিজের ভাইয়ের মতো সেবা যত্ন করে। আমাকে খাওয়াই দেওয়া দেখে সেতুর একটু রাগ হয় আর বলে, মেয়েটা কে যে শুভকে খাইয়ে দিতেছে? আমার বউ। কথা না বলে এখানে দাঁড়াও, আমি শুভের কথা বলে। রিফাত এসে বলল, বন্ধু একটা কথা বলি, বলে ফেল। সে তোকে একটু ডেকে আনি, বা সে যদি তোর সাথে দেখা করতে চায়। ভাই তোর পায়ে ধরি, তাও এরকম করিস না। আমি ওকে বলেছিলাম যতদিন না ওর জীবনে সুখ আসবে ততদিন ওর পাশে থাকবো, আর আমি থেকেছিও। আমি ওর কষ্টের সাথী হয়েছি, আমি তাকে আমার কষ্টের সাথেই বানাতে চাই না রে। আর একটা কথা, আমি তো মনে হয় আর 2 দিন বাঁচবো। ওই যে দেখ, ওখানে একটা ব্যাগ আছে, ব্যাগটা একটু আনতো। রিফাত ব্যাগটা নিয়ে আসলো। আমি ব্যাগটা খুললাম। খোলার পর অনেকগুলো জিনিস ছিল, যেগুলো আমি সেতুর জন্য কিনেছিলাম, সেতুকে বিয়ের পর দিব বলে। তা আর তো বিয়ে হলোই না। আমি জিনিসগুলো বের করে আফরিনকে কিছু জিনিস দিয়ে বললাম, এই নাও, তোমাকে ভালো মানাবে। সেতুর জন্য সুন্দর একটা শাড়ি কিনেছিলাম, ওটাও আফরিনকে দিলাম। আর কিছু জিনিস ছিল যেগুলো আমার অনেক পছন্দের। আমি ওই জিনিসগুলো রিফাতের হাতে দিয়ে বললাম, এই জিনিসগুলো পরে যেন আমার কবর জিয়ারত করতে আসে একবার। জিনিসগুলো ছিল কাচের চুড়ি, মাথার খোপা, নাকের ফুল, কানের দুল, শাড়ি, পিচ। একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রিফাত আমার ওখান থেকে চলে যায় সেতুর কাছে। সেতুর কাছে গিয়ে দেখে সেতু কান্না করতেছে। সেতু, তুমি তো শুনলেই শুভ কি বললো। এখন তোমার সাথে দেখা করলে শুভ স্ট্রোক করবে। আগে শুভকে সুস্থ করি, তারপর নয় দেখা যাবে। হুম। পরে সেতু সরাসরি চলে আসে ডাক্তার আঙ্কেলের কাছে। এসে বলে, আঙ্কেল, কিডনির ব্যবস্থা করুন। কিডনি দিয়ে কি করবে মা? শুভ তো একটা কিডনি লাগবে, ওটা লাগাবো। ও সমস্যা নাই, কিডনি রেডি আছে, শুভকে নিয়ে আসো, আমরা লাগিয়ে দিব। হুম, আজকে আনতেছি। সেতু, তুমি আমার মেয়ের বয়সী, তোমাকে একটা কথা বলি শোনো। আমি প্রথম থেকেই সবকিছু জানি। শুভ অনেক ভালো একটা ছেলে, ওকে কোনোদিন কষ্ট দিও না। ওর থেকে বেশি ভালো অন্য কেউ তোমাকে আর বাসতে পারবে না। সেতু চুপ করে সবকিছু শুনলো আর বাইরে এসে রিফাতকে কল দিয়ে বলল হাসপাতালে নিয়ে আসতে। রিফাত আমাকে বলল, চল, হসপিটালে যেতে হবে। হাসপাতালে যাব কেন? তোর চিকিৎসা করার জন্য। টাকা কই পেলি তুই? দেখি তোর কাপড় উপরের দিকে তুলতো। আরে বেটা, এরকম করস কেন? আমি টাকা একজনের কাছ থেকে ধার নিয়েছি, তুই সুস্থ হলে দুইজনে কাজ করে শোধ করে দিব, ব্যাস। বেঁচে থাকার ইচ্ছা হচ্ছে না আমার। আমি বুঝতে পারছি তোর বিষয়টা। তুই কি আমাকে ভালোবাসিস না বল? তুই তো আমার ডান কিডনির মতন। বুঝলাম। তুই ও তো আমার 2 কিডনির সমান। তুই কিডনি ছাড়া আমি বেঁচে থাকবো কেমনে বল? আমাকে হাসপাতালে নিয়ে গেল। আমার চিকিৎসা হলো, কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এই কয়দিন সে তো শুধু জানালা দিয়ে দেখেছে আর চোখের জল ফেলেছে, কিন্তু আমি কষ্ট পাবো বলে কাছে আসেনি। এদিকে সেতুর যে বিয়ে ঠিক হয়েছিল ওটা সেতু ভেঙে দিয়েছে। যখন সেতুর মা ওকে বলল তুমি এত সুন্দর ছেলেকে মানা করে দিলে? সেতুর কাছে কৈফিয়ত চাইতে, সেতু ওর মাকে বলল, তুমি একটা কথাও বলবা না। এটা বলে সেতু চলে আসে হাসপাতালে। আমি অনেকটা সুস্থ, এখন আমাকে হাসপাতাল থেকে বের করবে। আমার আগের শরীর আর নেই রিফাত। কবে যে আগের শরীর ফিরে পাবো, তো ঋণ করা টাকা শোধ করব।
ওসব নিয়ে ভাবতে হবে না। শরীরের দিকে তাকিয়ে দেখলাম একবারে কঙ্কালের মতো হয়ে গেছি। এমনিতে একটু শ্যামলা বরণ, তার মধ্যে অনেক অসুস্থ ছিলাম, ভালো করে গোসল হয়নি, দেখতে একদমই বিশ্রী লাগছে। আমাকে হাসপাতাল থেকে বের হয়ে আসলাম, শরীরটা পুরোপুরি সুস্থ। আমাকে নিয়ে রিফাত অন্যদিকে যাচ্ছে। আমি বললাম, কি রে, আমাদের বাসা তো এদিক, তাহলে এইদিকে যাচ্ছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সাথে চল, দেখতে পাবি। আমাকে একটা সুন্দর করে সাজানো বাড়িতে নিয়ে যাওয়া হলো। আমি বাড়ির গেটে আসার পর রিফাতকে বললাম, কি রে, কার বাড়ি এটা? এত কথা কস কেন? বাড়ির ভিতরে নিয়ে গেল। দেখি আমার দেওয়া জিনিসগুলো পরে সেতু বসে আছে, পাশে সেতুর বাবা বসে আছে। আমি সেতুকে দেখে উঠে আসা ধরলাম, তখন সেতু আমার পায়ে এসে পড়ল। আমার ভুল হয়েছিল, আমার মাফ চাওয়ার যোগ্য তোমার কাছে নাই, তবুও মাফ চাইছি। বন্ধু, মাফ করে দে। মেয়েটা এতদিন অনেক কষ্ট করেছে, তোর জন্য অনেক চোখের জল ফেলেছে ও। বাবা, ভুল তো সবারই হয়ে থাকে। আমার মেয়ের পক্ষ থেকে আমিও ভুল স্বীকার করছি। ভাইয়া, আপুকে মাফ করে দেন। আপনি যতদিন সুস্থ না হন ততদিন ভালো করে খাবারও খাইনি। আর বলল, সেতুর দিকে তাকিয়ে দেখলাম মেয়েটাও অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি সেতুকে তুললাম, বললাম, তোমার জায়গা পায়ে নয়, বুকে। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমি আর পুরোপুরি সুস্থ হয়ে যাই। তারপর সেতুর আর আমার বিয়েটা হলো। সেতু বউ সেজে বসে আছে, সেতুকে অনেক কিউট লাগছে। আর আমি ভাবতেছি, শরীরের যে অবস্থা, আল্লাহ জানে সেতুর সাথে পারবো কি না পারবো। লিজেন্ডরা বুঝতে পারবে কি বুঝাইছি। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।